বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখতে চান? কি কি দেখবেন, কিভাবেই বা দেখবেন? কোন কোন জায়গাগুলো টুরিস্টদের জন্য খোলা আর কোনগুলো আপনাকে বাইরে থেকেই দেখে নিতে হবে? শান্তিনিকেতনের আশেপাশে ঘুরে দেখার মতো কি কি জায়গা আছে? কোথায় আপনি কাঁসার থালায় লাঞ্চ করতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর রইল এই ভিডিওতে। গুড মর্নিং সকলকে। আজকে ডে 2। আমরা প্রথমেই চলে এসেছি বাংলাদেশ ভবন। এটা আমাদের মোদিজি এবং শেখ হাসিনা এবং আমাদের যে সিএম মমতা ব্যানার্জি, ওনারা তিনজন 2017 সালে এসে এটা ইনঅগ্রেশন করেন। অ্যান্ড এইখানে একটা মিউজিয়াম আছে, কিছু সেন্টার্স আছে আর্টস, কিছু এখানে ম্যাক্সিমাম যে বৈঠকগুলো হয় সাধারণত এইখানে হয়। আমি এরিয়াটা মোটামুটি দেখাতে পারছি। ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক, শৈল্পিক ও অর্থনৈতিক যোগাযোগের জন্য নির্মিত এই বাংলাদেশ ভবনের উদ্বোধন হয় 2018 সালের 25শে মে। সর্বধর্ম, জাতি ও ভাষা নির্বিশেষে সারা বিশ্বের মধ্যে একতা এবং সহমর্মিতার বার্তা দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিশ্বভারতীর উপাচার্য শ্রীমতী ইন্দিরা গান্ধী এই রিসার্চ সেন্টারটি গড়ে তোলেন। এর উদ্বোধন হয় 1945 সালে 5ই ডিসেম্বর। যখন আচার্য ছিলেন তখন উনি টাকা দিয়েছিলেন একটা ওনার নামে একটা বিল্ডিং বানাবার জন্য, সেই ওনার নাম অনুযায়ী ইন্দিরা গান্ধী সেন্টার করা হয়েছে। বিশ্বভারতী ক্যাম্পাসের অধিকাংশ জায়গায় কোভিডের পর থেকে বন্ধ, তাই একে একে বাইরে থেকেই ঘুরে নিন রেনামেলি গার্লস হোস্টেল, দেহবাড়ি। মারা যাওয়ার আগে বলে গেছিলেন যে আমাকে একবারে বাড়িতে নিয়ে আসা হবে, তখন বাড়িতে নামতে দেহবাড়ি এখানে জায়গাটা দেখছো আনন্দ পাঠশালা 1 থেকে 4 পর্যন্ত ক্লাস হয়, গাছের নিচে মর্নিং ক্লাস হয়। ওই মাটির যে বাড়িটা আছে আনন্দ আশ্রম, আমি তখন করে বাড়িতে ওঠে। আচ্ছা, পুরোটাই আনন্দ আশ্রম। দোল প্রাঙ্গণ আছে, বুঝতে দেয় না। তিন পার পান্থশালা, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ তালধ্বজ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে দেখি। পুরনো পৌষ মেলা প্রাঙ্গণ, প্রথম এখানে আচ্ছা, বাঁ দিকে হলো উপাসনা গিরো, বুধবার বৃহস্পতিবার সকাল 7টার সময় খোলা হয়। এর জন্য সাদা জামা কাপড় পরে আসতে হয়। ছাতিমতলা, ও শান্তিনিকেতন গৃহ। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার অ্যাকচুয়াল নাম শান্তিনিকেতন। এই যে বাড়িটা আমার ঠিক পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, সেটা এই বাড়িটার নামই হচ্ছে শান্তিনিকেতন। এরপর চলে আসুন রবীন্দ্র মিউজিয়ামে। এই মিউজিয়াম প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, বুধ, বৃহস্পতি ও অন্যান্য ছুটির দিন বাদে। আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেল 4:30টার সময়। স্টুডেন্টদের জন্য তাদের স্টুডেন্ট আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। এই জায়গাতেই রবীন্দ্রনাথের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এবং নোবেলের একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে। এই জায়গাটার প্রবেশ মূল্য, আমার হাতে টিকিট রয়েছে 70 টাকা, 70 টাকা পার হেড টিকিট। যদি স্টুডেন্ট হন তাহলে 10 টাকা করে টিকিট, ফরেনার হলে সেটা 300 টাকা করে টিকিট। তো ভেতরে যাচ্ছি, ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তো যতটুকু এখান থেকে পারছি আমরা তুলে নিচ্ছি। এই রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্র ভবন বা বিচিত্রা ভবনটি বানানোর কাজ শেষ হয় কবিগুরু চলে যাওয়ার 1 বছর পরে, অর্থাৎ 1942 সালের জুলাই মাসে। পরে এই বাড়িতেই কবিগুরুর ব্যবহৃত সমস্ত জিনিস নিয়ে আসা হয়। এই বাড়িতেই কবিগুরুর বিভিন্ন সময়কালের তোলা ছবি, তার সারা জীবনের কাজ ও দেশ বিদেশ থেকে পাওয়া সব উপহার সামগ্রী এখানে রাখা রয়েছে। এই মিউজিয়াম ক্যাম্পাসের মধ্যেই রয়েছে কবিগুরুর নামাঙ্কিত 5টি বাড়ি। সেগুলি হলো কোণার্ক, শ্যামলী, উদয়ন, উদীচী ও পুনশ্চ, যার মধ্যে শুধু উদয়ন বাড়িটি খোলা থাকে সর্বসাধারণের জন্য। এছাড়াও রয়েছে আরো 2টি বাড়ি, গুহাঘর ও চিত্রভানু, যেগুলি বন্ধই রয়েছে কোভিডের পর থেকে। এই মিউজিয়াম ক্যাম্পাসেই রয়েছে রামকিঙ্কর বইজের তৈরি বেশ কিছু মূর্তি সমূহ, যার মধ্যে সাঁওতাল পরিবার বিখ্যাত।
আর রয়েছে কবিগুরু ব্যবহৃত হাম্মার মডেলের 1933 গাড়িটি। মিউজিয়াম দেখা শেষ করে বেরিয়ে পড়ুন বিশ্বভারতী ক্যাম্পাসের বাকি জায়গাগুলো ঘুরে দেখতে। পথে পড়বে কলা ভবন, কলা ভবনের ছাত্র দ্বারা নির্মিত বাড়ি বড় দেশে। আচ্ছা, মালঞ্চ বাড়ি, এখানেই রয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি, রয়েছে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীয়। পথে পড়বে শ্রীপল্লী বয়েজ হোস্টেল, বেশ কিছু দৃষ্টিনন্দন বাড়িও চোখে পড়বে আপনাদের। আর পড়বে কৃষি গবেষণা কেন্দ্র ইত্যাদি। এরপর বেরিয়ে পড়ুন বল্লভপুর ডিয়ার পার্ক দেখতে। এই ডিয়ার পার্ক আসলে ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ, যা 2 বর্গ কিলোমিটারের কিছু বেশি জায়গা জুড়ে অবস্থিত। 1977 সালে এটিকে অভয়ারণ্য স্বীকৃতি দেওয়া হয়। এখানে প্রায় 40 হেক্টর জায়গা জুড়ে ডিয়ার পার্ক তৈরি করা আছে। হরিণ ছাড়াও এখানে রয়েছে নেকড়ে, শিয়াল, জংলি বিড়াল ইত্যাদি। এখানে 3টি বড় বড় ঝিলও রয়েছে, যাতে শীতকালে অনেক পরিযায়ী পাখির সমাগমও ঘটে। এরপর চলে আসুন সৃজনী শিল্পগ্রাম। প্রায় 26 একর জায়গা জুড়ে অবস্থিত এই জায়গাটি 2008 সালে ইস্টার্ন জোনাল কালচার সেন্টার দ্বারা নির্মিত। এই জায়গার মূল আকর্ষণ হলো ইস্টার্ন জোনের 9টি রাজ্য আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মণিপুর, সিকিম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল ও ইউনিয়ন টেরিটরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ট্র্যাডিশনাল যেরকম বাড়ি হয় তার 9টি রেপ্লিকা বাড়ি তৈরি করা রয়েছে। এছাড়াও আরও অনেক শৈল্পিক নিদর্শন রয়েছে, যা কিনা 25 বছরেরও বেশি পুরনো। এছাড়া এখানে অনেকগুলি মঞ্চও রয়েছে। সব ঘুরে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কিছু কিছু জায়গা হয় যা নিজে না দেখলে উপভোগ করা যায় না। এরপর চলে আসুন সুরুল রাজবাড়ি। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ির স্থাপনা করেন শ্রীনিবাস সরকার। তিনি একদিকে ছিলেন জমিদার আর একদিকে ছিলেন জাহাজের ব্যবসাদার। সে সময় তিনি বেশ কয়েকটা মন্দিরও বানান, যার মধ্যে এই জোড়া শিব মন্দির আর লক্ষ্মীনারায়ণ মন্দির বিখ্যাত। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের গায়ে টেরাকোটার চিত্রে রামায়ণের যুদ্ধ চিত্রিত রয়েছে। এই বাড়ির ঠাকুর দালানে দুর্গাপুজো শতাব্দী প্রাচীন। এখানে দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজোও হয়ে থাকে। আর এই ঠাকুর দালানে বিখ্যাত সিরিয়াল রানী রাসমণির শুটিংও হয়েছিল। এই মুহূর্তে আমরা আছি বনবেদির হেসেল। অ্যাকচুয়ালি বনবেদির হেসেল দুখানা আছে, বাট এটা সব পুরোটা। সামনে ঢুকতে গেলে আর একটা আছে, সেটা নতুন হয়েছে। এটা হচ্ছে পুরোনো। এটা স্পেশালিটি হচ্ছে কাঁসার থালায় ভাত, ডাল, সবজি দিয়েছে, একটা আলু পোস্ত, এখানে একটা আলু পোস্ত দিয়েছে, বেগুন ভাজা রয়েছে, এখানে একটা বেগুন ভাজা, একটা চিকেন কারি, আর অবশ্যই আমি তো এগুলো খাচ্ছি, খেয়ে পরে বলছি কিরকম। এখানে সমস্ত খাবারই খুব টেস্টফুল ছিল আর সেই অনুযায়ী দামও খুব রিজনেবল ছিল। এরপরে চলে আসুন আমার কুটির দেখতে। এই জায়গাটা আমার কুঠির, এটা অ্যাকচুয়ালি বিখ্যাত হস্তশিল্পের জন্য। যত হস্তশিল্প এখানে প্রডিউস হয় সব বাইরে বাইরে এক্সপোর্ট হয়ে যায়। ম্যাক্সিমাম হস্তশিল্প যেটা তৈরি হয় সেটা এখানেই তৈরি হয়, আর এখান থেকেই বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়। এই হচ্ছে জায়গাটা। আপাতত ভেতরে যাচ্ছে, দেখছি ওখানে কি পাওয়া যায়। আমার কুটির হস্তশিল্পের জন্য বিখ্যাত হলেও এর ইতিহাস স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও জড়িত। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবী শ্রী সুসেন মুখার্জি 1923 সালে আমার কুটির গড়ে তোলেন। এখানে চামড়া, বেত, মাটি ও খাদির তৈরি বিভিন্ন রকম উপকরণ পাওয়া যায়, যা আপনার ঘর সাজাবার বা নিত্য নৈমিত্তিক কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। এরপর চলে আসুন আজকের শেষ গন্তব্য, প্রকৃতি মিউজিয়াম। প্রকৃতি যে তার শিল্পী সত্তার ছাপ প্রতিদিনই ফেলে চলেছে আর এঁকে চলেছে প্রতিদিন নতুন ছবি, নতুন ভাস্কর্য, তারই জ্বলন্ত প্রমাণ এই প্রকৃতি মিউজিয়াম। সারা বিশ্ব ঘুরে মিস্টার সুব্রত বসু
প্রকৃতি দ্বারা নির্মিত বিভিন্ন রকম ভাস্কর্য সংগ্রহ করেছেন আর গড়ে তুলেছেন এই মিউজিয়াম, যা আজ বল্লভপুর অঞ্চলের প্রায় 1 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত। সামান্য গাছের গুঁড়ি বা শাখা প্রশাখা, নদীর ধারের কোনো পাথর যা জল বা বাতাসের জন্য এমন কিছু আকৃতি নিয়েছে যা দেখলে মনে হবে কেউ যেন খুব নিপুণ হাতে এইসব ভাস্কর্য করে তুলেছেন। এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মিস্টার বসুর কথায় তিনি শুধু কোনো ভাস্কর্যের উপরের ময়লা পরিষ্কার করেছেন, সংরক্ষণের জন্য ভার্নিশ লাগিয়েছেন, আর কোনো আলগা অংশ যা খুলে আসতে পারে সেগুলি সরিয়ে নিয়েছেন। এছাড়া আর বিশেষ কিছু তাকে করতে হয়নি, বাকিটা করেছে তার কল্পনা শক্তি। তিনি তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বের করেছেন এরকম বহু ভাস্কর্য যা সারা দেশে ছড়িয়ে রয়েছে। দিনের আলো ফুরিয়ে এলো দেখতে দেখতে। আজ মনটা যেন মিশে থাকতে চাইছে নিবিড় এই প্রকৃতিতে। আসতে চলেছে শান্তিনিকেতন ভ্রমণের 3য় পর্ব।